কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, বর্তমানে নবপল্লী বয়েজ হাই স্কুলের শিক্ষিকা রসায়ন বিভাগে। আমি আজকে ক্লাস 10-এর জৈব রসায়ন পোর্শনটা পড়াবো। তোমরা এতদিন পড়ে এসছো অজৈব রসায়ন। জৈব রসায়ন সম্পর্কে তোমাদের প্র্যাকটিক্যালি কোনো ধারণা নেই, তবুও তোমরা জানো উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস থেকে উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস থেকে যে ধরনের পদার্থগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয়ে থাকে জৈব যৌগ। জৈব যৌগে মূলত কার্বন থাকে। প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছে ভোলার আবিষ্কার করেছিলেন 1828 খ্রিস্টাব্দে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এক ধরনের বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া। এটা হলো আমাদের ফার্স্ট জৈব যৌগ, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। এবার হচ্ছে জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ এমন পদার্থ যেগুলো কিনা কার্বন দিয়ে গঠিত, যার কার্বনের সমযোজী বন্ধন থাকবে, উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস থাকবে। কোনো ধাতব কার্বনের, ধাতব বাইকার্বনেট, কার্বন ডাইসালফাইড, কার্বন ডাই অক্সাইড এগুলো কিন্তু জৈব যৌগ নয়। তাহলে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি হবে? প্রথমে বললাম জৈব যৌগ মাত্রই কার্বন ঘটিত যৌগ, যেমন ইউরিয়া হতে পারে, গ্লুকোজ হতে পারে, কিন্তু অজৈব যৌগে যে কার্বন থাকবে এরকম কোনো কথা নেই। অজৈব যৌগের উদাহরণ হিসেবে আমরা অনেক কিছু জানি, সোডিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এগুলোতে একটাতেও কিন্তু কার্বন নেই। কার্বন যে থাকতেই হবে অজৈব যৌগে এরকম কোনো কথা নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জৈব যৌগ মাত্রই সমযোজী যৌগ, কিন্তু অজৈব যৌগ সমযোজী হতেও পারে, মেইনলি এটা তড়িৎযোজী যৌগ। তো সমযোজী যৌগ হলে আমরা অলরেডি আগে পড়ে এসেছি, সমযোজী যৌগ মানে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। কারণ কি না, তারা নিজেদের মধ্যে যেগুলো ইলেকট্রোনেগেটিভিটি বিশিষ্ট যৌগগুলো নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করছে, যার ফলে দুটো পরমাণুর মধ্যে, সাপোজ ধরো আমি এ দিয়ে দুটো পরমাণু বোঝালাম, এই পরমাণুগুলোর মধ্যে যে বন্ড স্ট্রেংথটা সেটা খুব কম। তো সেটা কম হওয়ার জন্য কি হয়, আমাদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক জৈব যৌগর ক্ষেত্রে খুব কমে যায়। কিন্তু অজৈব যৌগ যেহেতু আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ, সেগুলোর মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়নের ফর্মেশন থাকে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এদের মধ্যে কিন্তু ক্যাটায়ন অ্যানায়নের ফর্মেশন আছে। তো এদের যখন বন্ড ভাঙতে হয়, যেহেতু পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাট্রাকশন আছে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে, সেই জন্য এদের বন্ড স্ট্রেংথটা খুব বেশি হয়, আর এদের বন্ড স্ট্রেংথ ভাঙতে গেলে আমাদের বেশি পরিমাণ শক্তির দরকার হয়। তার জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। ফোর্থ পয়েন্ট হচ্ছে জৈব যৌগ মাত্রই জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, আর অজৈব যৌগগুলো অজৈব দ্রাবকে দ্রবীভূত হয় বা পোলার প্রোটিক দ্রাবক। এবার এখানে তোমাদের প্রশ্ন আসে যে পোলার প্রোটিক দ্রাবক কাকে বলে। পোলার প্রোটিক দ্রাবক হচ্ছে যে দ্রাবকের মধ্যে আমার হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বা নাইট্রোজেন বা ফ্লোরিন এই জাতীয় বন্ড থাকে, সেই ধরনের দ্রাবকগুলো হচ্ছে পোলার প্রোটিক দ্রাবক। যার ফলে কি হয়, এরা তো H+ আয়ন ডোনেট করছে, H+ আয়ন ডোনেট করার ফলে অজৈব যৌগের যে অ্যানায়নগুলো থাকে সেগুলো হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে এর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। নেক্সট হচ্ছে জৈব যৌগে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। এবার তোমাদের সবার কাছেই নতুন হলো ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? প্রথমেই বললাম জৈব যৌগ মাত্রই কার্বন ঘটিত যৌগ। কার্বন কি করে, কার্বন নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে এরকমভাবে একটা লং চেইন শৃঙ্খল গঠন করে, যেটা কিনা অন্য কোনো মৌল কিন্তু করতে পারে না। তারও কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই ধর্মটাকেই আমরা বলে থাকি ক্যাটিনেশন ধর্ম। শুধুমাত্র কার্বনই কেন ক্যাটিনেশন ধর্ম দেখায়, অন্যান্য যৌগ কেন দেখায় না? এক নম্বর কারণ হচ্ছে কার্বনের আকার ছোট। কার্বন হলো গ্রুপ 14 মৌল,
কার্বন হচ্ছে গ্রুপ 14 মৌল। গ্রুপ 15 এবার তোমাদের মধ্যেই প্রশ্ন আসবে, গ্রুপ 15 এ তো নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাইজ তো কার্বনের থেকেও ছোট, তাহলে নাইট্রোজেন কেন ক্যাটিনেশন ধর্ম দেখাবে না, শুধুমাত্র কার্বনই কেন ক্যাটিনেশন ধর্ম দেখাবে? তার কারণ হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। কার্বনে আমার টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, যেটা কে কক্ষে 2, এল কক্ষে আমার 4টে ইলেকট্রন আছে। আর নাইট্রোজেনের আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, কে কক্ষে 2, এল কক্ষে আমার 5টা ইলেকট্রন আছে। তো নাইট্রোজেন যখন যৌগ ফর্ম করে, তোমরা দেখেছো অলরেডি সমযোজী যৌগের সময় নাইট্রোজেনের অ্যামোনিয়া কিন্তু একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। আর কার্বন যখন যৌগ ফর্ম করে হাইড্রোজেনের সঙ্গে, মিথেন ধরো CH4, সেখানে কার্বনে কিন্তু কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে না। এবার কার্বন যখন এইভাবে বন্ড ফর্ম করছে, যেহেতু মাথায় কোনো লোন পেয়ার নেই, সেজন্য এদের মধ্যে রিপালশনটা হয় না, কম হয়। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা হয়, নাইট্রোজেনের মাথায় অলরেডি লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেনের সাইজও ছোট, সেজন্য আস্তে আস্তে বন্ড লেংথটাও ছোট হতে থাকে। বন্ড লেংথ ছোট হওয়ার ফলে এই লোন পেয়ার ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসে, দুটো সেম চার্জ হওয়ার ফলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হয়, যার ফলে নাইট্রোজেনের এই বন্ডটা ভেঙে যাওয়া কিন্তু খুব সোজা। এই কারণেই শুধুমাত্র কার্বনই ক্যাটিনেশন ধর্ম দেখায়, নাইট্রোজেন দেখালেও খুব সামান্য দেখায়। ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বন। আরেকটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। নেক্সট হচ্ছে কার্বনের এই বন্ড স্ট্রেংথটা অনেকটা বেশি, এই কারণেই কার্বন আমাদের ক্যাটিনেশন ধর্ম দেখায়। এছাড়া আছে জৈব যৌগ পলিমারাইজেশন বিক্রিয়া ঘটায়, কিন্তু অজৈব যৌগ পলিমারাইজেশন বিক্রিয়া ঘটায় না। তাহলে পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে? নেক্সট পয়েন্ট, পলিমারাইজেশন বিক্রিয়া হচ্ছে অনেকগুলো ছোট ছোট সরল যৌগগুলো যখন একসঙ্গে বিক্রিয়া করে একটা বড় আকারের অণু তৈরি করে, সেটাই হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। তো ছোট সরল অণুগুলোকে আমরা বলে থাকি মনোমার। আর বড় অণুগুলোকে বলে থাকি পলিমার। তাহলে পলিমারের উদাহরণ খুব সিম্পল, পলিথিন। পলিথিন হচ্ছে পলিমারের উদাহরণ, যার মনোমার কে আছে? ইথিলিন। ইথিলিনের সংকেত H2C ডাবল বন্ডেড CH2। অনেকগুলো ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে গিয়ে পলিমার গঠন করবে পলিথিন, যেটার সংকেত হচ্ছে H2C ডাবল বন্ডেড CH2 হোল N। N হচ্ছে কতগুলো অণু আমার পলিমারে অংশগ্রহণ করলো পলিমারাইজেশন বিক্রিয়ায়। নেক্সট হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের ইলেকট্রন বিন্যাস 6, কে কক্ষে 2, এল কক্ষে 4টে। কার্বন কেন চার্জযোজ্যতা দেখাবে? আমরা সবাই জানি যে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকলে সেই কম্পাউন্ডটা স্টেবল হয়। তো কার্বনও চাইবে বাইরের কক্ষে আরও 4টে ইলেকট্রন নিতে, তো বাইরের কক্ষে সে যখন আরও 4টে ইলেকট্রন যোগ করবে, সে যেভাবেই করুক না কেন, কারোর থেকে পুরোপুরি নিয়ে নিক কি কারোর থেকে শেয়ারিং করুক, তো 4 হচ্ছে কার্বনের যোজ্যতা। এবার বিজ্ঞানী লাবেল বললেন যে CH4 এটা হচ্ছে একদম সরলতম জৈব যৌগ। CH4 এর গঠন উনি কি বললেন, যে এই CH4টা একটা সুষম চতুস্তলকের কেন্দ্রে কার্বন থাকে। এখানে কার্বন থাকে, এই চারপাশে আমার হাইড্রোজেন থাকে, যেখানে HCH বন্ড অ্যাঙ্গেলের মান সবসময়ের জন্য হয় 109 ডিগ্রি 28 মিনিট, আর CH বন্ড অ্যাঙ্গেল বন্ড লেংথটা হয় 1.10 অ্যাংস্ট্রম। সুষম চতুস্তলকে 4টে শীর্ষবিন্দুতে 4টে হাইড্রোজেন থাকবে, আর সুষম চতুস্তলকের একদম কেন্দ্রে কার্বন থাকবে। এবারে আসছে সম্পৃক্ত জৈব যৌগ।
যে জৈব যৌগে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, যে জৈব যৌগে অনলি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে সেই ধরনের জৈব যৌগগুলোকে আমরা বলে থাকি সম্পৃক্ত জৈব যৌগ। তো মিথেনও সম্পৃক্ত জৈব যৌগ। এবার প্রশ্ন হচ্ছে মিথেনে তো একটা কার্বন, তাহলে মিথেন কি করে সম্পৃক্ত জৈব যৌগ হয়? কারণ মিথেনে তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখা যায় না। মিথেনে যে চারটে কার্বনের যে চারটে যোজ্যতা সেটা কিন্তু চারটে হাইড্রোজেন সিঙ্গেল বন্ডই পূরণ করছে, যার জন্য মিথেনকে বলা হয়ে থাকে সম্পৃক্ত জৈব যৌগ। এবারে আসবে অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলবো? না, যে জৈব যৌগে কার্বন কার্বন ডবল বন্ড অর কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখা যায় সেই ধরনের জৈব যৌগগুলো হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। কার্বন কার্বন ডবল বন্ড থাকলে সেই জৈব যৌগকে আমি বলে থাকি অ্যালকিন, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে সেই জৈব যৌগকে আমি বলে থাকি অ্যালকাইন। উদাহরণ কি? ইথিলিন C2H4, এটার উদাহরণ কি? অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ডেড CH। এই জৈব যৌগগুলোর গঠন অলরেডি তোমরা সমযোজী যৌগে পড়ে ফেলেছো। আজকে তাহলে এইটুকুই থাক।